শুরুতেই অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ ক্রিকেট দলকে আজকে জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজ 2 ম্যাচ হাতে রেখে জেতার জন্য। কিন্তু শুরুতেই গুরুত্ব দিতে চাই এবারের সদ্য শেষ হওয়া প্রিমিয়ার লিগ নিয়ে, যেখানে এবারও প্রশ্ন উঠেছে এবং অনেকেই অভিযোগ করেছেন কিছু দলের বিপক্ষে যারা তাদের পাওনা টাকা ক্রিকেটাররা এখনো ফিরে পাননি। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এখন মাঠের আজকের আয়োজনে। সঙ্গে আছি আমি গালিব ইবনে রিয়াজ, আর আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন শামীম চৌধুরী, সিনিয়র ক্রীড়া সাংবাদিক। আপনাকে স্বাগত জানাচ্ছি এখন মাঠের স্টুডিওতে। শুরুতেই যেটি বলছিলাম যে বাংলাদেশকে অবশ্যই অভিনন্দন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয় করার জন্য, কিন্তু এটা পরে আলোচনা করতে চাই। যেটাকে শুরুতে গুরুত্ব দিতে চাই সেটি হচ্ছে সদ্য শেষ হওয়া প্রিমিয়ার লিগে, যেখানে আবাহনী আবারও চ্যাম্পিয়ন। বরাবরের মতোই আসলে বলতে হয় যে কারণ তারা এবার আরও ডোমিনেট, 16টি ম্যাচ টানা জিতে তারা এবার চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু অন্য দলগুলোর কিছু দলের বিপক্ষে অভিযোগ আছে ক্রিকেটাররা তাদের পাওনা টাকা এখন পর্যন্ত পায়নি। কিন্তু আবাহনীর যেটা আমরা গতকালকেও শুনেছে যে তাদের কোনো ক্রিকেটারদের কোনো অভিযোগ নেই, তারা পুরো টাকাটাই আসলে তারা পেয়েছে। এই চিত্র কেন, যেটা লিস্ট এ ক্রিকেট যেটা আমরা ধরে থাকি প্রিমিয়ার লিগ, সেই লিগে কেন কোনো দলের এখন পর্যন্ত কেন ক্রিকেটাররা তাদের পাওনা টাকা ফিরে পায়নি? দেখেন, প্রতি বছরেই কিন্তু এই অভিযোগগুলো আসে, প্রিমিয়ার ডিভিশনের আপনার বকেয়া থেকে যায়। এটা একসময় ছিল, এখনও আছে, কিন্তু মাঝখানে ক্রিকেট বোর্ড একটা ভালো রুল করেছিল, সেটা হচ্ছে প্লেয়ার ড্রাফট যখন করেছে একটা কোন ক্রিকেটারকে কত টাকা নেবেন তার সঙ্গে একটা চুক্তি ছিল, এবং সেটা কিন্তু আপনার ক্যাটাগরি অনুযায়ী চুক্তিগুলো ছিল, এবং বলা ছিল যে আপনি এটা কয় ধাপে টাকা দিবেন। 3 ধাপে টাকা দিবেন, অর্থাৎ আপনার প্রথমে হচ্ছে লিগ শুরুর আগে হচ্ছে আপনার একটা পেমেন্ট করতে হচ্ছে, লিগের মাঝপথে আপনি প্রথম পর্ব শেষ করার সাথে সাথে আপনাকে একটা পেমেন্ট দিতে হতো, এবং লিগ শেষ করার 1 মাসের মধ্যে সমুদয় পাওনা পরিশোধ করতে হতো, বাকি যেটা ছিল। এবং দেখেন এই আইনটা এত স্ট্রিক্টলি তারা ফলো করেছে, যার কারণে কিন্তু 2016 সালে 2টা দলকে তারা স্ক্র্যাচ করেছে। সেই 2টা দল সিসিএস এবং কলামাকার একাডেমি, যারা ক্রিকেটারদের পারিশ্রমিকটা দিতে পারে নাই, এবং ক্রিকেটাররা অভিযোগ তুলেছে সরাসরি ক্রিকেট বোর্ডে এসে, এবং সেই ক্ষেত্রে তাদের যেহেতু তারা পেমেন্ট দিতে পারে না, কত টাকা বকেয়া রেখেছিল, ওই 2টা ক্লাবকে কিন্তু আপনার বিক্রি করে দেওয়া হয়েছে, এবং ওই টাকাটার দায়িত্ব ক্রিকেট বোর্ড নিয়ে নিয়েছে। ক্রিকেট বোর্ডই তখন গ্যারান্টার ছিল। কিন্তু এখন যে ওপেন উন্মুক্ত দলবদল, এখানে হচ্ছে আপনি এই গ্যারান্টার কিন্তু কেউই না। গ্যারান্টার হচ্ছে, আপনি খেয়াল করে দেখবেন ক্লাবের সাথে যে ক্রিকেটারদের চুক্তি হয়, কখনো কোনো ক্রিকেটার চুক্তিপত্র দেখায় না, এবং ক্লাবও কিন্তু কোনো চুক্তিপত্র তৈরি করে না। এবং আমরা এমনও দেখেছি যে ভাউচার নিয়ে আসছে, একটা ক্লাব দিছে পেমেন্ট ভাউচার দিছে, বা চেক দিছে, চেক বাউন্স হয়ে গেছে, সেটা নিয়ে কিন্তু অভিযোগ ক্রিকেটাররা করছে। আবার একই সময় দেখেছি দল বদলের সময় দুইটা ক্লাব একটা ক্রিকেটারের জন্য কমপ্লেইন করেছে যে তারা দুইজন ওই ক্রিকেটারটা 2 দলের কাছ থেকে টাকা নিয়েছে, তাই না? এখন এটা কিন্তু নতুন কোনো চিত্র না, এটা অনেক আগের থেকে এই চিত্রটা আসছে। যেহেতু কিন্তু শামীম ভাই, আপনি যে বিসিবির যে নিয়মের কথা বলেন, যে নিয়মটা করে দিয়েছিল যে শুরুতে, মাঝখানে এবং শেষ হওয়ার 1 মাস পরে, এই নিয়মটা কি একেবারে যথাযোগ্যভাবে পালন করা হচ্ছে? না, এটা ছিল, এটা কিন্তু মাঝখানে শুধু প্লেয়ার ড্রাফট যখন ছিল তখন ছিল। যখনই প্লেয়ার্স ড্রাফট নেই, অর্থাৎ আপনি ক্রিকেটারদের পারিশ্রমিক নির্ধারণ করতেছে ক্লাব, তখন কিন্তু আবার এই আইনটা চলে গেছে। যখনই আপনি উন্মুক্ত দলবদলে চলে গেলেন, তখন আবার চলে গেল প্লেয়ার্স ড্রাফট। আপনার খেয়াল আছে, প্লেয়ার্স ড্রাফট কিন্তু মাঝখানে যেই 2-3 বার হয়েছে, সেখানটা কিন্তু আপনি সরাসরি একটা অনুষ্ঠানের মাধ্যমে প্লেয়ার্স ড্রাফট। কিন্তু গতকালকে পাপন ভাই বলল যে এই বিষয়ে আসলে বোর্ড দেখবে, আসলে তাহলে দেখার বিষয়টা কি আছে? বোর্ড আসলে দেখতে পারবে কিনা আমি সন্দিহান। এই কারণে সন্দিহান, ক্লাবের সঙ্গে যখন ক্রিকেটারের চুক্তি, ক্রিকেটাররা কিন্তু অধিকাংশ ক্রিকেটার কিন্তু আপনি চুক্তিপত্র দেখাতে পারবে না। আপনি দেখেন কিছুদিন আগে কিন্তু একটা ডেমনস্ট্রেশন হয়েছিল, আপনি যখন বিপিএল চলে তখন বিপিএলের যে বরিশালের যে ফ্র্যাঞ্চাইজ, তাই না, ফরচুন বরিশালের যে মালিক মিজানুর রহমান, উনি কিন্তু ব্রাদার্স ইউনিয়ন ক্লাবেরও ক্রিকেট কমিটির চেয়ারম্যান ছিলেন। ওনার বিরুদ্ধে ডেমনস্ট্রেশন হয়েছে আপনার বিপিএল চলাকালে স্টেডিয়ামের বাইরে, যে আপনার যারা খেলেছে তারা যে অনেকেই টাকা পায়নি, সেই টাকা নিয়ে কিন্তু তারা আন্দোলন করেছে। এবং পরবর্তীতে কি হয়েছে, ওনাকে কিন্তু কাউন্সিলরশিপ শূন্য করা হয়েছে। ব্রাদার্সের কাউন্সিলর উনি ছিলেন, ক্রিকেট বোর্ডের কাছে এলিগেশন দিয়ে ওনার কাউন্সিলরশিপ রহিত করা হয়েছে, এবং সেইখানে কিন্তু ব্রাদার্সের আরেকজন কাউন্সিলর নতুন আপনার মনোনয়ন করা হয়েছে। তো বিষয়টা হচ্ছে যে আপনার ক্লাবগুলো, আমি যেটা বললাম না, যে ক্লাব এবং
ক্রিকেটারদের যে সম্পর্ক, যেটা কোয়াপ, যেটা আপনি সোচ্চার ছিল আবারও সোচ্চার হচ্ছে, কারণ অর্থাৎ এই যে ফি টাকা যেটা আসলে ক্রিকেটাররা পেতে চায় সেখানে আসলে স্বচ্ছতা থাকা দরকার নিশ্চয়ই ক্লাব এবং ক্রিকেটের মধ্যে, তাহলে বোর্ড আসলে কোনো পদক্ষেপ নিতে পারবে। একটা বিষয় এখানে প্রশ্ন আসে কি না যে লিস্ট এ ক্রিকেটে যেটা আমরা প্রিমিয়ার লিগে ফেলি, একটা সময় জাতীয় দলের আসার মূল প্ল্যাটফর্মটাই এটা ছিল, সেই দলে যে পার্টিসিপেশন মানে সেটা কিন্তু একেবারেই কম, এবং যে দলগুলোর বিরুদ্ধে অভিযোগ তারা কিন্তু নিচু সারির দলই আসলে বলা চলে। এইটা আসলে কোনো ইম্প্যাক্ট পড়ে কিনা ক্রিকেটারদের পাওনা? খুব ভালো প্রশ্ন করেছেন। সেটা হচ্ছে কি, দেখেন, একটা আপনি যদি প্রিমিয়ার ডিভিশনে একটা টিম যদি আপনি নেমেও যায়, যেই টিমটা নেমে যাচ্ছে আমরা জানতেছি যে এই টিমটা আসলে আপনার লিগে টিকে থাকার জন্য দল করে নাই, সেই টিমেরও কিন্তু আপনি বাজেট এক্সিড করে 1 কোটি টাকার উপরে। তাহলে আপনি ক্রিকেট বোর্ড দিয়ে, মানে সিসিডিএম দিচ্ছে কত, সিসিডিএম তো ক্রিকেট বোর্ডের কাছ থেকে অনুদানটা নিয়ে আবার ডিস্ট্রিবিউট করে, সেই অঙ্কটা কিন্তু আপনার অনার অ্যাভারেজ 12,07,000 টাকা মাত্র একটা টিম। এই আফগানি ধরেন, আপনি আফগানি হিসাবটা দিল 9,80,00,000 টাকা খরচ করেছে তারা প্লেয়ার্স পেমেন্টে, অন্তত আপনার ক্রিকেট বোর্ড থেকে বা সিসিডিএম থেকে তারা পেয়েছে মাত্র হচ্ছে একটা হচ্ছে 12,07,000 টাকা হচ্ছে আপনি পার্টিসিপেশন মানি, আর হচ্ছে চ্যাম্পিয়ন ট্রফি চ্যাম্পিয়ন হওয়ার জন্য তারা পেয়েছে 12 লাখ টাকা। এই 24 লক্ষ টাকা তারা পেয়েছে, নিছক একটা সামান্য অঙ্ক। এটা আফগানি যে ধরে নিচ্ছেন আপনি যে রেগুলার বেঞ্চের প্লেয়ার না, সেও হয়তো এর থেকে বেশি টাকা পেয়েছে। এবং আমরা কিন্তু এবার প্রিমিয়ার লিগে স্পন্সর সংকটও কিন্তু দেখেছি। এইটা কিন্তু আপনি প্রিমিয়ার ডিভিশনের প্রথম স্পন্সর হচ্ছে 1985-86-87-এ, এই 86-87-এ যখন আপনার প্রিমিয়ার ডিভিশনে, তখন আপনার নাভানা 5 লক্ষ টাকা স্পন্সর দিয়েছিল। তখন কিন্তু 5 লক্ষ টাকা মানে অনেক প্রেক্ষাপটে কিন্তু অনেক টাকা। আমি সেদিনই ক্লিপিংসটা আবার দেখলাম আপনার ন্যাশনাল আর্কাইভে, যে আপনার খেয়াল করে দেখেন ওইখান থেকে কিন্তু প্রিমিয়ার ডিভিশন কখনোই স্পন্সরলেস ছিল না। এমনও দেখা গেছে 2012 সালে ওয়ালটন মাঝপথে এসে সুপার লিগের মাথায় এসে ওয়ালটন স্পন্সর করেছে, এবং ওয়ালটনের সেই স্পন্সরশিপটা কিন্তু টানা 12 বছর ছিল। তাহলে আপনি এই জায়গাটা ব্যর্থটা, এইটা আপনি ধরতে পারেন, এইটা সবার প্রশ্ন, জনমনের প্রশ্ন হয়, হয়তো ধরে নিচ্ছে ক্রিকেট বোর্ডের এখন তহবিল অনেক, আপনি যার কারণে একটা আসল সাবসিডি। কিন্তু তবুও শাহিন ভাই, এটা কিন্তু আসলে প্রশ্ন থেকেই যায় যে ঢাকা প্রিমিয়ার লিগ যেটিকে আমরা বললাম যে লিস্টে, সেখানে স্পন্সর নেই, এটা আসলে অবশ্যই একটা প্রশ্ন থেকে যায়। শাহিন ভাই, এই বিষয়ে আমরা আলোচনা করতে চাই পরবর্তীতে, কিন্তু এই মুহূর্তে নিতে চাই ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরছে এখন মাঠের আয়োজনে। বিরতির পর আবারও ফিরে এলাম, আপনারা দেখছেন এখন মাঠে। আমাদের সঙ্গে আছেন শামীম চৌধুরী, সিনিয়র ক্রীড়া সাংবাদিক। কথা বলছিলাম তো ডিপিএল নিয়ে, বাংলাদেশ প্রিমিয়ার লিগে, সেখানে স্পন্সর নেই। একটা শঙ্কার বিষয় আরেকটু মনে হচ্ছে কিনা, জাতীয় দল চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজ, যদিও জিম্বাবুয়ে হোক এবারে টি-20 বিশ্বকাপে তারা সুযোগ পায়নি, কিন্তু আপনার মানে খুব নিকটে কি অতীতে মনে হয় যে বাংলাদেশের কোনো হোম সিরিজে এরকম দর্শক খরা, যদিও বাংলাদেশ 3-0 জিম্বাবুয়ের পক্ষে সিরিজ জিতলো? আপনি রিসেন্ট পাস্টেও শ্রীলঙ্কা সিরিজেও কিন্তু দর্শক হয়নি। আপনি আসলে এমন একটা সময় স্লটটা নিছেন যখন আইপিএল চলছে, আইপিএল আপনি খেয়াল করে রানের বন্যা দেখেন, মুস্তাফিজের ইনভলভমেন্ট ছিল সেখানে, নানা কারণে কিন্তু আপনি খেলছেন কার সাথে, জিম্বাবুয়ে, যারা রিসেন্ট আপনি উগান্ডার কাছে হেরে যারা বিশ্বকাপ মানে টি-20 বিশ্বকাপ কোয়ালিফাই করতে পারেনি। সুতরাং এটা কিন্তু একটা ব্যাড ইম্প্যাক্ট হয় যে আপনি কার সাথে প্রিপারেশন খেলতেছেন বিফোর। তাহলে আপনার কথায় তো আমি একটা শঙ্কা পাচ্ছি যে আসলে জাতীয় দল মানে যে আমি খেলা দেখবো তা না, আমি যেখানে খেলাটা মজা পাবো দর্শক ওইদিকেই ফিরে যাচ্ছে। হ্যাঁ, যদি আপনি রান করতে পারতেন তাহলে কিন্তু সিনারিও চেঞ্জ হইতো। আবার মাঝখানে একটু ব্যাপার ছিল, সেটা হলো হিট টেম্পারেচারটাও একটা ব্যাপার কাজ করেছে। আর কিন্তু লাস্ট 2 ম্যাচে কিন্তু মোটামুটি বলা যায় সেটা না, বৃষ্টি ছিল, ওয়েদারটাও একটু চেঞ্জ হয়েছে, কিন্তু মূল জিনিসটা আপনি যদি রান করতে পারছেন না, এটা কিন্তু খুব নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতেছে। বিশেষ করে আপনার রানটা টেলেন্ডারের কাছে চাচ্ছে না, চাচ্ছে তো টপ অর্ডারের কাছে। আপনি টপ অর্ডার দেখেন প্রত্যেকটা স্ট্রাইক রোটেটই করতে পারতেছে না, যেখানে আইপিএলে আপনার 287 রান হয়ে যাচ্ছে, আপনি একটা ম্যাচে 550 হয়ে গেছে, 160-180 এখন লো স্কোরিং ব্যাপারটা ধরা হচ্ছে। আপনি একটা ম্যাচে 550 প্লাস রান হয়েছে দুই টিম মিলে আর কি। তাহলে খেয়াল করে দেখেন কিভাবে রান হচ্ছে। হ্যাঁ, ধরে নিচ্ছি যে ওয়ার্ল্ড কাপেও এরকম রান হবে, তাহলে আমরা কোথায় যাচ্ছি? এইটাও কিন্তু মানুষের শঙ্কার কারণ। এখন প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট মানুষ কিন্তু এগুলো খুব কম্পেয়ার করে। মানে আপনি স্বস্তির ঢেকুর আসলে তুলতে চান না এই 3-0 সিরিজ? আমার
আমরা কার সাথে খেলছি? প্রথম হচ্ছে এইখানে কি স্বস্তির জায়গা থাকে যেখানে হচ্ছে আপনি যদি আবাহনী 11, প্রাইম ব্যাংক 11 নামিয়ে দেন, মহারান 11, এরাও তো এদের সাথে জিততে পারে। কিন্তু গতকালকে আমরা দেখেছি নিক পোথাস কিন্তু বলতে চাই যে ইন্টারন্যাশনাল যার সাথেই খেলি না কেন সিরিজটা জয় ইম্পর্টেন্ট, কিন্তু ওয়ার্ল্ড কাপের সামনে রেখে কিছুটা হলে কি পরীক্ষা নিরীক্ষা দরকার ছিল কিনা? দেখেন, আমি আপনাকে একটা ব্যাক টু একটু যাচ্ছি 2 বছর পুরো আগের। আপনি 2022 ওয়ার্ল্ড কাপের T20 ওয়ার্ল্ড কাপের আগে কিন্তু আমরা নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার সাথে খেলেছিলাম। নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া তারা কিন্তু বি টিমও না, যেটা সি টিম হয় সেই সি টিমটা পাঠিয়েছে। তাদের দুজনের সাথে কিন্তু আমরা 2 দলের সাথে আমরা সিরিজ জিতেছি। আপনি অস্ট্রেলিয়ার সাথে 4-1 জিতলাম, আর আপনার নিউজিল্যান্ডের সাথে 3-2 জিতলাম। রেজাল্টটা কি হইলো? আসল জায়গা কি আমরা ভালো করতে পারছি? সুতরাং আপনি প্রিপারেশনটা কার সাথে করতে পারছেন এটা বিরাট ব্যাপার। আপনি নেটে প্র্যাকটিস করতেছেন, ভালো বোলারের কাছে প্র্যাকটিস না করলে কিন্তু আপনি অনবরত ছক্কা মারতে তাহলে তো খুব সহজভাবে বলা যায় যে জিম্বাবুয়ের এই বোলারদের বিপক্ষে আমাদের ব্যাটসম্যানরা যেভাবে রানের খরা যাচ্ছে ব্যাটে, তাহলে তো ওয়ার্ল্ড কাপে তো আরো বেশি মনে হয় এই জায়গায় আসলে শঙ্কা কাজ করতেই পারে। শামীম ভাই, আরেকটা বিরতির পর এই নিয়ে আলোচনা করব। ফিরবো এখন মাঠের আয়োজনে ছোট্ট একটা বিরতির পর। বিরতির পর আবারও ফিরে আসলাম, আপনারা দেখছেন এখন মাঠে। শামীম ভাই, আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে গত ওয়ানডে বিশ্বকাপে আমরা দেখলাম যে ঠিক আগ মুহূর্তে দল ঘোষণা করা হলো। আমরা নির্বাচক নিয়ে অনেক প্রশ্ন করলাম, অনেক সমালোচনা হলো। এবারও আমরা দেখতে পাচ্ছি T20 বিশ্বকাপের আগে যেহেতু অধিকাংশ দলই তার বেশিরভাগ দলই দিয়ে দিয়েছে দল, কিন্তু বাংলাদেশ এখন পর্যন্ত দল দেয়নি। জিম্বাবুয়ের বিপক্ষেও ব্যাটাররা পারফর্ম করতে পারছে না, 2-1 ক্রিকেটার সাইড লাইনে বেঞ্চে এখনো বসা। দল ঘোষণা এখন পর্যন্ত হয়নি, ধোঁয়াশাটা কাটছে না, কেন কাটছে না? আমি কেন যেন আমার মনে হয় দল অলরেডি আইসিসিকে দিয়ে দিচ্ছে ক্রিকেট বোর্ড। আপনি খেয়াল করে দেখবেন আইসিসিকে ডেডলাইন কিন্তু আছে, সেই ডেডলাইনের মধ্যে আপনাকে দল দিতে হবে। সেটা পরিবর্তনের কোনো সুযোগ আছে নাকি? না, হ্যাঁ থাকে। আপনি ইনজুরি কনসার্ন থাকলে আপনি চেঞ্জ করতে পারবেন। আর যেহেতু আপনার এইটা একটা বিরাট ব্যাপার, এই আপনার কাছে যদি মনে হয় আইসিসি কে দল দিয়ে দিয়েছে বাংলাদেশ, ডিসক্লোজ করতেছে না, ভয়টা কি সেটা? হ্যাঁ, ডিসক্লোজ করতেছে না কারণ কি আপনি 2-1 জায়গায় একটু গতকালকে আপনি বোর্ড প্রেসিডেন্ট বলছে যে তাদের 2-1 জায়গায় ইনজুরি কনসার্ন আছে, এটা দেখতে চায়। যেমন উনি তানজিম হাসান সাকিবের কথা বলছেন যে তার ইনজুরি কনসার্নটা দেখতে চায়। তারপরে আপনি দেখেন এখন কিন্তু আপনি মুস্তাফিজ রেস্টে আছে, সাকিব রেস্টে আছে, এর মানে কি তারা খেলবে না? তাদেরকে ছাড়া আপনি স্কট করতে পারবেন? আপনি সৌম্যকে যেহেতু আইপিএল এর অন্যতম সেরা পারফর্মার, না সৌম্যকে যেহেতু আপনার খুব পছন্দ করেন আমাদের হেড কোচ, তাহলে সৌম্যর জন্য একটা স্লট রাখতেছে না। এইখানে দেখতেছে আসলে সৌম্য ইনজুরিটা রিকভার করবে কবে। এইগুলো মিলিয়ে আপনার তার একটা ফাইনাল স্কোয়াড যেটা অ্যানাউন্স করা দরকার এটা করবে। আর তার আগে আপনার হয়তো যেহেতু আপনি 2টা ম্যাচ, অ্যাটলিস্ট একটা ম্যাচ সাকিবরে আর মুস্তাফিজকে দেখতে চায়। এবং পরের 2 ম্যাচের জন্য তো নতুন করে তো দল ঘোষণা একটা হবেই, এই দুজনকে খেলানো হবে পরের 2 ম্যাচে। কিন্তু সেই জায়গায় আপনি কি সৌম্যকে, যেহেতু লিটন কোনো কিছু করতে পারছে না, 3টা ম্যাচে ব্যর্থ হয়েছে, সৌম্যকে কি কোনোভাবে আসলে সুযোগটা দেওয়া যায় কিনা? সৌম্যকে কিংবা তার ইনজুরি আসলে কত? সৌম্যর একটা বাড়তি প্লাস আছে, সেটা হচ্ছে সৌম্য কিন্তু বল করতে পারে। আপনি যে থার্ড সিমার, এখানে আপনি 4th বোলার ইউজ করবেন, পেস বোলার, সেখানে কিন্তু সে ইফেক্টিভ হবে। 1-2 ওভার করতে পারবে ইনিংসের মাঝপথে, বা আরও 3 ওভারও করাতে পারবেন। প্লাস ফিল্ডিংটা তার প্লাস আছে। এখন আপনি তার থেকে বড় কথা তার আসলে ইনজুরি রিপোর্টটা কী দেয় ফিজিও এবং ডক্টর, সেটা একটা ডিপেন্ড করছে। আর হচ্ছে আপনি এখনই যে লিটনকে বাদ দিবেন এটা আমার মনে হচ্ছে না, কারণ না বাদ দেও না, আমি বলছি যে সম্মুখে দেখার বিষয়। হ্যাঁ না, লিটনকে কারণ কি জানেন, আপনি জাকির আলী যতই ভালো করুক, লিটন যদি আপনি স্কোয়াডে থাকে, 11-এ থাকে, সেক্ষেত্রে কিন্তু তাকে কিন্তু উইকেট কিপার ব্যাটার হিসেবে তাকে কনসিডার করবে। তার উইকেট কিপার ব্যাটার হিসেবে কনসিডার করলে নিশ্চয়ই আপনি জাকির আলী অনেকে জায়গা হবে না, আজকে যতই ভালো খেলুক না কেন। আমার কেন যেন মনে হচ্ছে ওই এক্সপিরিয়েন্সটা, মানে বড় আসরের এক্সপিরিয়েন্সটাও একটা ফ্যাক্টর করবে। আপনি খেয়াল করে দেখেন ইন্ডিয়াতে আমরা এই রিসেন্ট আপনি আইপিএলে যাদের পারফর্ম ভালো না তারাও কিন্তু টিমে আছে। যেমন আপনি রোহিত কিন্তু ইন অ্যান্ড আউটে আছে, ভালো ফর্ম করে নাই। তারপরে হচ্ছে আপনি হার্দিক পান্ডিয়া নিয়ে অনেক কথা উঠছে, কিন্তু আপনার হার্দিক পান্ডিয়া যেহেতু হচ্ছে পেস বোলিং অলরাউন্ডার, তাকে বাদ দিতে পারে নাই। আর রোহিত শর্মারও কিন্তু বাদ দিতে পারে নাই, কারণ ওই বড় আসরের প্লেয়ার কিন্তু আবার এরা, তাই না? না আমাদের তো প্রমাণ আছে, আমরা তানজিদ তামিমকে কিন্তু তার কয়েক ম্যাচ খুব ভালো করেন, কিন্তু ওয়ার্ল্ড কাপে সুযোগ পেল, কিন্তু সে আসলে কিন্তু খেয়াল করে দেখবেন তানজিদ আপনি তামিমের কথা যেটা বলছেন,
তানজিদ তামিম কিন্তু প্রথম ম্যাচে কিন্তু সে 3বার চান্স দিয়েছে, আপনি খেয়াল করে দেখবেন। প্রথম 2টা চান্স দিয়েছে খুব ভেরি ফিউ রানের সময়, তাই না, এবং 50-র পর একটা চান্স দিয়েছে। এবং আপনি তার স্ট্রাইক রোটেটটাও কিন্তু আপনি টি-20-র মতো হচ্ছে না, যেটা কিন্তু শঙ্কার ব্যাপার একটা দেখতেছে। সুতরাং আমার কেন যেন মনে হয় না তানজিদ তামিম একটু সংখ্যাটা আসলে সব জায়গায় আছে। ক্রিকেটাররা যেহেতু ঠিকভাবে পারফর্ম করতে পারছে না, নির্বাচককেও দল তৈরি করা। আপনি যখন ক্যাপ্টেন অ্যানাউন্সড হয়েছে, যদি বলি যে শান্তরিত জায়গা থাকার কথা না, কারণ আপনি তার স্ট্রাইক রোটেট তো টি-20-র মতো হচ্ছে না, একেবারেই হচ্ছে না। তাহলে আপনি শামীম ভাই, এখন আসলে দেখার বিষয় আসলে বাংলাদেশের ক্রিকেটের ভাগ্যে এই ওয়ার্ল্ড কাপ নিয়ে আসলে কি আছে, দল কেমন ঘোষণা হয়, কারা সুযোগ পাচ্ছেন এবং কেমন পারফর্ম করতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত থাকার জন্য। এখন টিভিকেও ধন্যবাদ। শেষ করতে হচ্ছে আজকের এখন মাঠের আয়োজন। তবে এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করতে হবে এখন.টিভি, ফেসবুকে চোখ রাখতে হবে facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করতে হবে youtube.com/c/echontv।